অনেক চিকিৎসক আছেন তারা কিন্তু ঢাকায় থাকতে চান না, তারা কিন্তু এলাকায় যেতে চান, মানুষের সেবা দিতে চান, কিন্তু তিনি সেখানে পরিবেশ পাচ্ছেন না, তার পড়াশোনার পরিবেশ, তার গবেষণার পরিবেশ, সেই পরিবেশগুলি যদি নিশ্চিত করা হয়, আমার ধারণা অনেক চিকিৎসক তিনি এলাকায় চলে যাবেন। তিনি যে এলাকায় বড় হয়েছেন তারও কিন্তু মন চায় যে ওই এলাকার মানুষের জন্য কিছু করা। প্যাসিভ স্মোকিং এর শিকার প্রতি 10 জনের ভিতরে 4 জন। এখানে সবচেয়ে বেশি ভালনারেবল পজিশনে আছে নারী এবং শিশুরা। বাৎসরিক যে ক্ষতি, স্বাস্থ্য ক্ষতি, এটা লক্ষ হাজার কোটি টাকার উপরে। চিকিৎসা ব্যবস্থার সাথে কোনোভাবেই তাদের সম্পৃক্ততা নাই এরকম লোকজন হলো আপনার ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতালের ব্যবসা ফেদে বসেন। বরং এই পেশার সাথে যারা জড়িত, যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে এই পেশায় লাইসেন্স দেওয়া উচিত। প্রিয় দর্শক, মেডিভাইস নিউজরুমে স্বাগত জানাচ্ছি। আবু নাঈম মনির। বরাবরের মতোই স্বাস্থ্য খাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আমাদের স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভির চিফ অফ করেসপন্ডেন্ট শফিক শাহীন। শফিক ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। একই সাথে মেডিভয়েসের যারা দর্শক শ্রোতা আছেন এবং যারা ক্যামেরার পেছনের মানুষজন আছেন, কলাকুশলীরা আছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আপনার সামনে মুখোমুখি আমরা হয়েছি। এর মধ্যে একটি হচ্ছে যে আপনি জানেন চিকিৎসক যে বেতন কাঠামোটা আছে, সেই বেতন কাঠামোটা এখনো খুব সম্মানজনক পর্যায়ে না থাকার কারণে নানাবিধ জটিলতা তৈরি হচ্ছে। এখানে মেধাবীরা থাকতে পারছে না বা দেশের বাইরে পাড়ি জমাচ্ছে কেউ কেউ। এভাবে করে একটা অনিশ্চিত অবস্থার দিকে যাচ্ছে বা একটা ঝুঁকির দিকে যাচ্ছে বলা যায় যে স্বাস্থ্য খাতটা। এটা দীর্ঘমেয়াদী আজকে হয়তো চোখে পড়ছে না, দৃশ্যমান হচ্ছে না, কিন্তু দীর্ঘমেয়াদে এটার প্রভাব স্বাস্থ্যখাত ঢুকবে বা ভোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছে না। কিন্তু এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব। তো শুরুতে বলবেন যে বেতন বৈষম্য মানে সহ বিদ্যমান যে সমস্যা স্বাস্থ্য খাতে আছে, এটা থাকার কারণে কি কি সমস্যা হচ্ছে এবং এতে মানে আমরা আসলে কোন কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রথম কথা হলো যে বাংলাদেশে বা বিশ্বে যে দু একটি পেশাকে মহান বা মহৎ পেশা বলা হয়, তার ভিতরে চিকিৎসা একটি মহৎ পেশা, এটা আমরা বলি এবং আমরা জানি। এবং এই পেশাটিকে মহৎ বা মহান বলার সাথে সাথে আমাদের ছাত্র জীবন থেকে যেই দৃশ্যটি আমাদের শিক্ষার্থীদের মানসপটে ভেসে ওঠে, অর্থাৎ শিক্ষার্থীরাও কিন্তু তাদের প্রথমত অথবা দ্বিতীয় চয়েস থাকে যে তিনি চিকিৎসক হবেন, অর্থাৎ তিনি ডক্টর হবেন। তো সেই পেশাকে সম্মান জানিয়ে আকর্ষণ বোধ করে কিন্তু মেধাবী শিক্ষার্থীরা এই পেশার দিকে নিজেকে তৈরি করে, অগ্রসর হয়, কঠোর অধ্যবসায় করে, তারপরে নিজেকে এই পেশার সাথে জড়ায়। এখন দেখুন, আপনি যেই প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি অনেক গভীরে এবং অনেক পেছনে এর রহস্য লুকিয়ে আছে। এই পেশাটি আজকে এই অবস্থায় কেন আসলো, কেন আপনি শঙ্কা প্রকাশ করছেন, আমরা কেন শঙ্কা প্রকাশ করছি? এটার একটি কারণ হলো বাংলাদেশে যেমন গত 16 বছরে নির্বাচনী ব্যবস্থা ধসে পড়েছিল, নির্বাচনী ব্যবস্থা, গণতন্ত্র, বাক স্বাধীনতা ধসে পড়ার কারণে কিন্তু আমাদের রাষ্ট্রের সমস্ত অর্গান ধসে পড়েছে। আমি যদি আপনাকে একটু রিকল করাই, দেখেন স্বাস্থ্য খাতে কি নৈরাজ্যটা তৈরি হয়েছিল। স্বাস্থ্যের একজন গাড়ি চালক, তিনি 400 কোটি টাকার মালিক, তিনি স্বাস্থ্য খাতের টেন্ডার নিয়ন্ত্রণ করতেন। স্বাস্থ্য খাতে যে নৈরাজ্য, অযোগ্য অদক্ষ লোকদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছিল, টেন্ডার বাণিজ্যের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছিল। ওই লোপাটের কারণে স্বাস্থ্য খাতের যে বেসিক জায়গা, সেই জায়গায় কিন্তু ফ্যাসিস্ট সরকার
হাত দিতে পারেনি, তারা এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে সব। দেখেন, স্বাস্থ্যের একচ্ছত্র অধিপতি কে ছিল? শেখ পরিবারের সদস্য শেখ ফজলুল করিম সেলিম। স্বাস্থ্যের সমস্ত কেলেঙ্কারির সাথে তার নাম জড়াতো, স্বাস্থ্যের নিয়োগের সাথে তার নাম জড়াতো, স্বাস্থ্যের বদলির সাথে তার নাম জড়াতো, স্বাস্থ্যের টেন্ডার বাণিজ্যের নামে শেখ ফজলুল করিম সেলিমের নাম জড়িয়ে আছে। তো সেই প্রেক্ষাপটে স্বাস্থ্যের যে অবকাঠামোগত যে উন্নয়ন, আমরা বাহ্যিক কিছু ভবন দেখি, কিন্তু ভেতরের যে যন্ত্রপাতি আছে কেনার নামে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। চিকিৎসকদের সুবিধা তারা নিশ্চিত করেনি, চিকিৎসকদেরকে তারা ব্যবহার করেছে, চিকিৎসকদেরকে তারা জয় বাংলা বলাতে বাধ্য করেছে, চিকিৎসকদেরকে পেশাগত দায়িত্ব পালন করতে দেয়া হয়নি। তাদের তোষামতকারী হিসেবে চিকিৎসকদেরকে কোনো চিকিৎসক ব্যবহৃত হয়েছে, সবাই ব্যবহৃত হয়েছে এটা আমি বলবো না, কিন্তু ওই ধরনের একটা ভয়ের পরিবেশ ছিল, যার কারণে আপনি যে প্রশ্নটি করেছেন, তাহলে চিকিৎসকরা এই পেশা থেকে কেন চলে যাবে? চিকিৎসকের যে বেতন বৈষম্য আছে, সেই বেতন বৈষম্য কেন দূর করা গেল না? আপনি দেখেন, শিক্ষা খাতেও কিন্তু আমরা শিক্ষকদেরকে সম্মান দিতে পারিনি, যার কারণে আমরা মেধাহীন জাতি পাচ্ছি। আমাদের যারা বুয়েট থেকে পাশ করছে, আমাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে, যারা বিভিন্ন ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করছে, তারা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে, স্কলারশিপ নিয়ে চলে যাচ্ছে। আমাদের এখানে কোনো গবেষণা নেই। তাহলে আমাদের চিকিৎসা খাতে এই যে যারা মেধাবী শিক্ষার্থীরাই কিন্তু আমাদের এখানে আপনার চিকিৎসা পেশায় আসছেন। আপনি দেখেন, চিকিৎসা পেশায় আপনার যে বিসিএস এর মাধ্যমে যাদেরকে নিয়োগ দেওয়া হলো, কয়েকটা বিসিএস এ ভুয়া প্রার্থীদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে, ভুয়া নিয়োগ দেওয়া হয়েছে, প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষা সুযোগ করে দেওয়া হয়েছে। এই যে সামগ্রিক যে অবনমন, সামগ্রিক যে দুর্বৃত্তপনা, সেই দুর্বৃত্তপনা এখন আমরা ভোগ করছি এবং এটা সামনের দিনে আরো ভয়ঙ্করভাবে ভোগ করতে হবে। এখন আপনি যদি চিকিৎসা খাতের দিকে নজর দেন, এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে। একটা হলো সরকারি খাত আছে, আরেকটা হলো বেসরকারি খাত আছে। বেসরকারি খাত আমাদের চিকিৎসা কিন্তু অনেক দূর এগিয়েছে, কিন্তু একই সাথে আবার বেসরকারি খাত নিয়ে কিন্তু আবার অনেক প্রশ্ন আছে। ভাই ওই জায়গায় যাচ্ছি আমরা, তার আগে একটু আপনাকে থামাচ্ছি। এই যে স্বাস্থ্য খাতে বললেন যে মেধাবীরা দেশের বাইরে চলে যাচ্ছে এবং ক্যাডার পরিবর্তনের একটা প্রবণতা আছে। পররাষ্ট্রে সাম্প্রতিক সময়ে একাধিক বিসিএসে পররাষ্ট্রে হচ্ছে সেকেন্ড হয়েছে বা উল্লেখযোগ্য জায়গায় চিকিৎসকরা চলে যাচ্ছে। চিকিৎসক যারা যাচ্ছেন তাদের মধ্যে দুঃখবোধ আছে যে আমি আসলে আমার এই জায়গায় সিকিউরিটি থেকে শুরু করে আমার মর্যাদাগুলো আছে সেগুলো না থাকার কারণে আমাকে চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু সারা জনম যে আমি স্বপ্ন দেখতাম, আমার শৈশব যে আমার যে ভেতরে লালিত স্বপ্ন ছিল, এই স্বপ্নের পথে আমি থাকতে পারছি না, তাদের ভেতরে আক্ষেপ আছে। তো এই যে পরিবর্তন, ক্যাডার পরিবর্তন বা দেশের বাইরে চলে যাওয়া যেটা আপনি বললেন, এটা আসলে দীর্ঘমেয়াদে স্বাস্থ্য খাতের জন্য কি কি অশনি ডেকে আনতে পারে আপনি মনে করেন? একটা হলো যে আপনার এইখানে অশনি সংকেত হলো আমাদের হয়তো সরঞ্জাম থাকবে, যন্ত্রপাতি থাকবে, হয়তো উন্নত যন্ত্রপাতি থাকবে, কিন্তু উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে যে একটা মানুষকে সুস্থ করে তোলা, তার জটিল অপারেশন করা, তার চিকিৎসা দেয়া, সেই চিকিৎসা দেওয়ার মতো মেধাবী লোকজন আমাদের এখানে থাকবেন না, চিকিৎসকরা থাকবেন না। কারণ এখন এই গ্লোবালাইজেশনের যুগে আপনার যেই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের যেই স্টুডেন্টটি দেখে যে তার অস্ট্রেলিয়াতে তার ভালো সুযোগ আছে, তার জার্মানিতে ভালো সুযোগ আছে, তার মালয়েশিয়াতে ভালো সুযোগ আছে, আমেরিকাতে ভালো সুযোগ আছে, তাহলে সে এখানে পড়ে থাকবে কেন? এই পোড়া দেশে সে অবশ্যই সুযোগ নেবে। এটা তার নিজের কোনো দোষ না, এটা হলো আমাদের রাষ্ট্র কাঠামোর দোষ, আমাদের রাষ্ট্রের চিন্তার দোষ, রাষ্ট্রের ব্যবস্থাপনার দোষ। তাকে তো এখানে তো সে দেখছে না যে এখানে মেধাবী তার শিক্ষকরা আছেন, এখানে জীবন উৎসর্গ করে দেয়া গবেষকরা আছেন, তিনি কার অধীনে এখানে কাজটা করবেন, সেই গবেষক চিকিৎসক না। এখানে আমরা দেখি যে শুধুমাত্র সেলিব্রিটি কিছু বিশেষজ্ঞ চিকিৎসক আছেন,
যারা আপনার বিভিন্ন জায়গায় চেম্বার করেন, তাদের চেম্বারে লাইন দেওয়ার জন্য আপনার মন্ত্রী মিনিস্টার বা প্রভাবশালীদের দ্বারস্থ হতে হয়, এই কাঠামো দেখছেন। কিন্তু গবেষক কি আপনি দেখছেন যে একজন মানে গবেষক চিকিৎসক মানে চিকিৎসকের অধীনে গবেষণা করবেন, এই জন্য ছাত্ররা শিক্ষার্থীরা তার অধীনে লাইন ধরে আছে? এই পরিস্থিতিটা তো আমাদের নেই। আমরা ওইভাবে আমাদের চিকিৎসা সেবাকে আমরা ঢেলে সাজাতে পারিনি। এখন দেখেন দেশের বাইরে থেকে এসে কিন্তু অনেকে এখানে কনসালটেন্সি করছেন। আমরা হায়ার করে এখানে চিকিৎসক নিয়ে আসছি, বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? এক সময় তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করার জন্য লোকজন এসছেন, তারা এখন আলো ছড়াচ্ছেন তাদের দেশে গিয়ে। অথচ এখন আমরা উল্টো, আমরা এখন আমাদের এখানে প্রাথমিক পড়াশোনাটা শেষ করে, বেসিক পড়াশোনাটা শেষ করে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি, আমরা ওই দেশের আলো ছড়াচ্ছি, আমরা আমাদের চিকিৎসা সেবাকে অন্ধকারে রাখছি। সেই জায়গাটাতে এখন সরকারের উচিত হলো এই চিকিৎসা সেবাটাকে একটা পেশাদারিত্বের জায়গায় নিয়ে যাওয়া। এখানে যেমন গবেষণা থাকবে, এখানে যেমন অবকাঠামোগত উন্নয়ন হবে, তেমনি এখানে গবেষণার পরিবেশ থাকবে। একই সাথে চিকিৎসকদের যে ওয়েজ, সে ওয়েজ সরকারি এবং বেসরকারি দুই খাতেই আবার রিভিউ করা দরকার। সরকারি খাতে যেটা আছে সেটার আলোকে বেসরকারি চিকিৎসা সেবা যারা দিচ্ছেন বা যারা ব্যবসা করতে আসছেন তাদেরকে বাধ্য করা যে একজন MBBS চিকিৎসক ডক্টর তিনি যখন এই পেশায় প্রবেশ করছেন তখন তাকে অবশ্যই একটা সম্মানজনক ওয়েজ তাকে দেওয়া উচিত, যেন তিনি ছিটকে না পড়েন, সমাজে তিনি যেন অবহেলিত না হন, তিনি যেন মানসিক যে তার ট্রমা আছে সেটা যেন তিনি না ভোগেন, অর্থাৎ তিনি যেন একটা সম্মানজনক অবস্থানে থাকতে পারেন। এই জন্য যদি এটা করা যায় তাহলে তিনি দেশের বাহিরে চলে যাবেন না, তিনি দেশেই থাকবেন। আরেকটা হলো সেটা হলো যে আমরা দেখি যে যারা চিকিৎসা ব্যবস্থার সাথে কোনোভাবেই তাদের সম্পৃক্ততা নাই, এরকম লোকজন হলো আপনার ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতালের ব্যবসা ফেদে বসেন। বরং এই পেশার সাথে যারা জড়িত, যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে এই পেশায় লাইসেন্স দেওয়া উচিত। তখন তারা বুঝবেন যে একজন ইন্টার্ন চিকিৎসককে কি সুবিধা দিতে হবে, একজন পেশাদার চিকিৎসককে কি সুবিধা দিতে হবে, একজন অধ্যাপককে কি সুবিধা দিতে হবে, একজন গবেষককে কি সুবিধা দিতে হবে। ধরেন আমরা এখানে যেমন চিকিৎসকদেরও কিছু অবহেলা আছে, গাফিলতি আছে, তেমনি এই ব্যবসা যারা ফেদে বসেছেন সেই মালিক পক্ষেরও কিন্তু চরম অবহেলা আছে, যার কারণে আমরা দেখি যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আপনি দেখেন একটা অপারেশন টেবিল সাজাতে গেলে যেই ধরনের ইকুইপমেন্ট লাগে, যেই ধরনের অস্ত্রোপচারের যন্ত্র লাগে, রিএজেন্ট লাগে, অ্যানেস্থেসিয়া লাগে, অ্যানেস্থেসিওলজিস্ট লাগে, আমরা এগুলির কিন্তু অনেক সময় ব্যত্যয় দেখতে পাই। এখন ওই চিকিৎসক এই ঝুঁকি নিয়ে কেন চিকিৎসা করতে যাচ্ছেন বা অস্ত্রোপচার করতে যাচ্ছেন? কারণ তার তো দেয়ালে পিঠ ঠেকা। উনি যদি না করেন তাহলে আরেকজন আসবেন, আরেকজন না করলে আরেকজন আসবে, অর্থাৎ তিনি ওই মেডিকেল ব্যবসায়ীদের কাছে জিম্মি, যার কারণে তিনি কিন্তু প্রতিবাদ করছেন না, যার কারণে দুর্ঘটনা ঘটে। সম্পূর্ণ দায়ভার কিন্তু চিকিৎসকের উপরে যায়। ওই হসপিটালের ব্যবস্থাপনায় কি দুর্বলতা আছে এটা কিন্তু অনেক সময় অনেকেই খতিয়ে দেখে না, যার কারণে দুর্ঘটনা ঘটলেই কিন্তু প্রথমেই দায়ী করা হয় চিকিৎসককে। আচ্ছা শফিক ভাই, একটুখানি বলবেন যে চিকিৎসক যে পাইকারি হারে মোটামুটি বলা যায় যে মেধাবীরা চলে যাচ্ছে, ক্যাডার পরিবর্তন করছে, এই ক্যাডার পরিবর্তন কেন করছে? এদেরকে থামানোর উপায় কি? আর ওরা যদি মেধাবী চিকিৎসকরা যদি অন্য ক্যাডারে যেতে থাকেন তাহলে এই খাতটার বা এই স্বাস্থ্য ক্যাডারের কি অবস্থা হবে আসলে? আমি আপনাকে কিছু উদাহরণ দিই। এখন দেখেন বাংলাদেশে যেটা হলো যে আপনি যেই ট্রেডে পড়াশোনা করছেন ম্যাক্সিমাম লোকজন কিন্তু ওই ট্রেডে তার পেশাটা এগিয়ে নিচ্ছে না। ধরুন আপনি
ব্যাংকে জব করছেন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড হলো আপনি বাংলা অথবা হিস্ট্রি অথবা পলিটিক্যাল সায়েন্স, আবার আপনি সাংবাদিকতা করছেন কিন্তু আপনি জার্নালিজমে স্টুডেন্ট না, অথবা পরবর্তীতে আপনি জার্নালিজমে পড়াশোনাই করেননি কিন্তু আপনি সাংবাদিকতা করে যাচ্ছেন, আপনি ওকালতি পেশা সাথে জড়িত কিন্তু আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড হলো আপনি হয় পলিটিক্যাল সায়েন্স থেকে আসছেন, না হলে হিস্ট্রি থেকে আসছেন, না হলে ইকোনমিক্স থেকে আসছেন, না হলে বাংলা থেকে আসছেন। পরবর্তীতে তারা সার্টিফিকেট নিচ্ছে, পড়াশোনা করছে, কিন্তু মানে শুরু থেকে যদি শুরুটা হয় তাহলে ওই যে গাঁথনিটা, ওই যে পেশাদারিত্বটা সেটা অনেক বেশি মজবুত হয়, এক্সিলেন্স হয়, অনেক বেশি মজবুত হয়। তাহলে এখন করণীয় কি? আপনি আমাকে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন হলো যে চিকিৎসা সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, চিকিৎসকদের এন্ট্রি লেভেলে একটা সম্মানজনক ওয়েজ নির্ধারণ করা, সরকারি ওয়েজ নির্ধারণের পাশাপাশি বেসরকারি যে মেডিকেল ব্যবস্থাপনা আছে সেইখানে তাদেরকে বাধ্য করা যেন চিকিৎসকদের সম্মানীটা যেন মানসম্মত হয়, তার জীবন ধারণটা যেন সহজ হয়, সে যেন এই ওয়েজের কারণে তার মাথায় যেন কোনো প্রেশার না থাকে। যদি তার মাথায় প্রেশার থাকে যে তার পরিবার কিভাবে চলবে, তিনি সমাজে কিভাবে চলবেন, আমাদের সমাজেও কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে। আমাদের সমাজের ভ্রান্ত ধারণা মানে হলো একজন চিকিৎসক মানে তিনি অনেক আয় করবেন, তার কোনো পিছুটান থাকবে না। একজন চিকিৎসক মানে হলো তিনি অনেক বেশি মানবিক হবেন। একজন চিকিৎসককে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তার আত্মীয় স্বজনকে কিন্তু তাকে অনেক সময় ফ্রি দেখতে হয়, বন্ধু বান্ধবকে কিন্তু ফ্রি দেখতে হয়। তাহলে যেই লোকটা পেশাদারিত্বের কারণে এখানে আসছেন তিনি যদি এত ফ্রি সার্ভিস দেন তাহলে তার মূলে গিয়ে টানটা লাগে। যখন মূলে টান লাগে, তিনি যখন সারভাইভ করতে পারেন না বা তার সামনে যখন কোনো স্বপ্ন না থাকে তখন কিন্তু তিনি ট্রেড পরিবর্তন করতে চান। আবার দেখা গেল যে একজন বিসিএস ক্যাডার হলেন চিকিৎসা ক্যাডারে এসে, কিন্তু তাকে চলে যেতে হবে মহেশখালী, তাকে চলে যেতে হবে ভুরুঙ্গামারি রিমোট এরিয়াতে, আবার তিনি ঢাকায় থাকতে পারবেন না, অনেক কাঠখড় পুড়িয়ে অনেক বছর পরে তাকে ঢাকায় থাকতে হবে। তাহলে এই যে তিনি যে রিমোট এরিয়াতে যাবেন, তাহলে তার রিমোট এরিয়াতে যাওয়ার জন্য তার জন্য কি প্রণোদনা আছে? তিনি এই স্বাস্থ্য ক্যাডারেই থাকবেন, তিনি ক্যাডার পরিবর্তন করবেন না, তার জন্য কি মানে স্বপ্ন সামনে আছে, কি কম্পেনসেশন তার জন্য আছে? এই রাষ্ট্র তাকে কিভাবে প্রভোগ করতে পারে যে না তুমি তোমার এই ক্যাডারেই থাকো, এই পেশাতেই থাকো, তুমি পেশাটা পরিবর্তন করো না? তাহলে তাকে প্রণোদনা দিতে হবে, তাহলে তাকে সাবসিডি দিতে হবে যে ঠিক আছে, যেই চিকিৎসক তিনি ভুরুঙ্গামারিতে যাবেন, যেই চিকিৎসক তিনি মহেশখালীতে যাবেন অথবা সন্দ্বীপে যাবেন, তাহলে তাকে 15 to 20% ইনসেন্টিভ তাকে দিতে হবে, তিনি ওখানে ভালো চিকিৎসা দিবেন। তাহলে ওই রুগী আর অর্থ খরচ করে ঢাকায় আসবেন না। সাধারণ একটা রোগ নিয়ে দেখা গেল যে অনেক সময় অনেক রুগী ঢাকায় চলে আসেন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে, তিনি জানেনই না তার কি সমস্যার কারণে তিনি আসছেন, অথচ এই সমস্যাটা তিনি কিন্তু তার উপজেলা লেভেলে কিন্তু তিনি এই সমস্যার সমাধান কিন্তু হতে পারত এবং তার ঢাকায় এসে টাকা খরচ করতে হতো না। সুতরাং রাষ্ট্র যদি এখানে 1000 কোটি টাকা বিনিয়োগ করে তাহলে রাষ্ট্র ফিডব্যাক পাবে হলো 10,000 কোটি টাকা। ধন্যবাদ শফিক ভাই, আপনি যে কথাগুলি বলতেছিলেন দুর্গম এলাকায় যে চিকিৎসক যাবে তার জন্য ইনসেন্টিভের ব্যবস্থা রাখা, প্রণোদনার বিষয় রাখা, এটি আপনার সাথে একটু শেয়ার করতে চাই। আপনি যদি উন্নত বিশ্বের দিকে নজর দেন তো এই বিষয়গুলো কিন্তু অনেকটা মেনটেন হয়। মানে ইরানের মতো রাষ্ট্রীয় যদি কোনো চিকিৎসক দেশের মানে দুর্গম এলাকায় যাওয়ার জন্য আগ্রহী হয় বা দুর্গম এলাকায় যে যেতে যাবে তার জন্য এরকম কিছু প্রণোদনার ব্যবস্থা রেখে তাকে প্রলুব্ধ করা হয় যে তোমরা এখানে যাও। তো এই বিষয়গুলো চিকিৎসকদের মনের মানে প্রত্যাশা দীর্ঘদিন ধরে, এবং তারা ঝুঁকি বা তারা দেখেছে যে করোনার সময় কিন্তু গণমাধ্যম কর্মী আর চিকিৎসকরা ছাড়া কিন্তু মোটামুটি সবাই ঘরমুখী হয়ে গিয়েছিল, একদম নিরাপদ
জায়গায়, তারা বেরি হতেন না, হোম অফিস। তো জি, তো এই যে পরিস্থিতি, ওই পরিস্থিতির মধ্যে চিকিৎসকরা কিন্তু ঝুঁকি নিয়ে রোগীদেরকে সেবা দিচ্ছিলেন। মোহাম্মদপুরে একটা বাসার খবর পেলাম, মালিক যখন খবর পেলেন এই চিকিৎসক হাসপাতালে যাচ্ছেন, ট্রিটমেন্ট দিচ্ছেন, তখন উনি নোটিশ দিলেন যে আপনি আর মানে আসতে পারবেন না। ওই মালিক কিন্তু তাকে বাধ্য করলেন যে তুমি হয় অফিস কেন্দ্রিক থাকো অথবা বাসাতে থাকবা, বাইরে যেতে পারবা না। তার মানে হচ্ছে উনি সন্তান রেখে, স্বামী রেখে, বাবা মা রেখে ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দেওয়ার জন্য, মানে রাষ্ট্রের নাগরিকদেরকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য, মৃত্যু থেকে বা সুরক্ষা দেওয়ার জন্য উনি কিন্তু এই ঝুঁকির মুখে নিজেকে ফেলছেন, কিন্তু তাকে থামানো হচ্ছিল একটা বাসার মালিকের পক্ষ থেকে। এরকম নানাবিধ সংকটের মধ্য দিয়ে চিকিৎসকরা কিন্তু এই ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, তারা নানান রকমের স্বাস্থ্য সংকট যখন তৈরি হয় তখন তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলো করেন। তো ঝুঁকি বা ভাতা থাকাটা একটা পেশার জন্য, মানে এইটাও তো চিকিৎসকদের উৎসাহিত করার একটা ব্যাপার হতে পারে। এটি কিন্তু দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, কোনো রকমের সুরাহা বা এটা মানে সিদ্ধান্তের পর্যায়ে যে যাবে এই রকমের কোনো রকমের আভাস আমরা দেখছি না। আপনি একজন গণমাধ্যম কর্মী, একজন দায়িত্বশীল অবস্থান থেকে কি মানে কিভাবে দেখেন জিনিসটি? প্রথম কথা হলো যে আপনার চিকিৎসার সেবাটা হলো একটা মহান সেবা, মহান পেশা। যেমন করে শিক্ষকতা হলো মহান পেশা, যেটা আমি শুরুতেই বলেছিলাম। তো একজন চিকিৎসক যখন এই পেশায় থাকবেন, আসবেন, মনস্থির করেন, তখন তার কিন্তু জীবনের অনেক ঝুঁকি থাকে। আর যদি তিনি রিমোট এরিয়াতে যান, সেখানে ঝড় জলোচ্ছ্বাস হতে পারে, যেখানে প্রাকৃতিক দুর্বিপাক হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। আবার কখনো কখনো আমরা দেখি যে চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার যে প্রাথমিক অভিযোগটা আনা হয়, তখন প্রথমেই কিন্তু হামলার শিকার হন চিকিৎসক। তো সেই ধরনের ঝুঁকি তার উপরে থাকে, মেন্টাল প্রেশার থাকে। আরেকটা হলো যে দূরত্বের যে ব্যাপার থাকে, যে একজন চিকিৎসক যদি 300 কিলোমিটার দূরে গিয়ে চিকিৎসা দেন, উনি নাগরিক যে সুবিধা আছে সেই সুবিধার বাহিরে রুরাল এরিয়াতে গিয়ে যদি তিনি চিকিৎসা দেন, তাহলে তার জন্য কিন্তু একটা প্রণোদনা থাকা অবশ্যই দরকার। কারণ একজন বিশেষজ্ঞ চিকিৎসক তিনি যদি মানে উপজেলা লেভেলে গিয়ে চিকিৎসাটা দেন, তাহলে তার চিকিৎসার যে মান, রোগীরা তার কাছ থেকে যে সেবাটা পাবে, সেই সেবাটা কিন্তু একজন পল্লী চিকিৎসকের কাছ থেকে কিন্তু পাবে না। তো সেখানে দুটো আপনার সুবিধা, একটা হলো যে আপনার ভালো চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসা চলে যাচ্ছে একদম রুট লেভেলে, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে। আবার ওই চিকিৎসাটা যদি ওখানকার রোগীরা পায়, তাহলে তারা কিন্তু অর্থ খরচ করে ঢাকায় আসবে না, রাজধানীতে আসবে না, বিভাগীয় শহরে যাবে না। তাহলে ওই রোগীর কিন্তু আপনার ব্যয়টা বেঁচে যায়, তার হয়রানিটা বেঁচে যায়, তার সময়টা বেঁচে যায়। তাহলে এই দিক থেকে যদি রাষ্ট্র চিন্তা করে, সরকার যদি চিন্তা করে যে আমি চিকিৎসককে প্রণোদনা দিয়ে আমি তাকে রুরাল এরিয়াতে নিয়ে যাব এবং তিনি সেখানে থাকবেন, তিনি মাসে 2 মাসে একবার তিনি তার পরিবার যদি ঢাকায় থাকে বা বিভাগীয় শহরে থাকে, তিনি তাদের সাথে সময় কাটাবেন, অথবা তার পরিবারের লোকজনকে তিনি সেই উপজেলা লেভেলে নিয়ে যাবেন। তাহলে সেখানে এখন কি করা উচিত? একটা হলো যে সেখানে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর পাশাপাশি সেখানে আপনার শিক্ষা ব্যবস্থার মান বাড়াতে হবে, অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এবং একই সাথে এটা যেহেতু একটা বিশেষায়িত পেশা, সেই পেশার কারণে অবশ্যই চিকিৎসককে ঝুঁকি ভাতা এবং তিনি যে দূরত্বে গিয়ে চিকিৎসা দিচ্ছেন, সেই দূরত্বের মেজার করে সে অনুযায়ী তার জন্য ইনসেনটিভ দেয়া যেতে পারে। এটা শুধু তাহলে ডাক্তারের যে উপকার হবে, মানে একপক্ষীয়ভাবে বিষয়টা এরকম না, রোগীদেরও কিন্তু উপকার হবে। কারণ আমাদের তো পর্যাপ্ত চিকিৎসক আছেন, সবাই শুধু ঢাকায় কেন থাকতে চায়? আবার অনেক চিকিৎসক আছেন তারা কিন্তু ঢাকায় থাকতে চান না, তারা কিন্তু এলাকায় যেতে চান, মানুষের সেবা দিতে চান, কিন্তু তিনি সেখানে পরিবেশ পাচ্ছেন না, তার পড়াশোনার পরিবেশ, তার গবেষণার পরিবেশ, সেই পরিবেশগুলি যদি নিশ্চিত করা হয়, আমার ধারণা অনেক চিকিৎসক তিনি এলাকায় চলে যাবেন। তিনি যে এলাকায় বড় হয়েছেন তারও কিন্তু মন চায় যে ওই এলাকার মানুষের জন্য কিছু করা। তিনি তো মানবিক,
একজন চিকিৎসক যদি একজন রোগীর সাথে ভালোভাবে কথা বলে, তার কিন্তু 20-40% রোগ কিন্তু ভালো হয়ে যায়, গুড ফিল করেন রোগীরা। তাহলে সেই সুযোগটা যদি আমরা চিকিৎসককে করে দেই, তাহলে কিন্তু চিকিৎসক অত্যন্ত চমৎকার পরিবেশে তার পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। তারপরে যেই অবহেলা আছে, যে অভিযোগ আছে, সেগুলি নিয়েও কথা হতে পারে, সেগুলি নিয়েও আলাপ উঠতে পারে। তাদের দিক থেকে কারেকশনের উপায়টাকে, পথটাকে আমি যদি তাকে পেটে দেই, তখন সে পিঠে সইবে। পেটে যদি খালি থাকে, তার নিজেরই যদি অর্থনৈতিক দুর্গতি থাকে, তাহলে সে চিকিৎসা পেশাটা ভালোভাবে কিভাবে চালিয়ে নেবে? এই জন্য গভর্নমেন্টকে এইটা আমি আহ্বান জানাবো, তারা যেন এটা নিয়ে ভাবেন। জি, আসলে স্বাস্থ্যের এই যে আপনি কথাগুলি বললেন, সেখানে কিছু বিনিয়োগের প্রশ্ন হয়তো আসবে। তো এই বিনিয়োগগুলো আসলে আলটিমেটলি খরচ না, বরং আমাকে চমৎকার একটা ফিডব্যাক দেবে। আপনি কিন্তু বলেছেন যে যদি আমি 10 কোটি টাকা খরচ করি, 40 কোটি টাকা আসবে বা আরও বেশি টাকা আসবে, এরকম একটা ব্যাপার কিন্তু থাকে। আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ রাষ্ট্রের এই দিক থেকে রয়েছে। আর সুস্থ একটা জাতি তৈরি করা তো স্বাভাবিকভাবে সবার টার্গেট থাকে যে আমরা সুস্থ সবল জাতি তৈরি করতে চাই, কারণ তাদের কর্মঘণ্টা অনেক বেশি তাদের কাছ থেকে আসার সুযোগ আছে যদি সক্ষম জাতি হয় আর কি। তো আমরা পরের প্রসঙ্গে যাচ্ছি শফিক ভাই, সেটা হচ্ছে যে আপনি তামাকের বিষয়ে জেনে থাকবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে, তাদের যে তথ্য এবং প্রতিবেদন, সেই প্রতিবেদনগুলো ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশে প্রায় 4 কোটি মানুষ, প্রায় 4 কোটি, 35%-এর উপরে ধূমপায়ী। তো এই যে ধূমপায়ীগুলো, তারা কিন্তু তাদের চারপাশে যারা আছেন, শুধু উনি নিজেই তার লাংকে ক্ষতিগ্রস্ত করছে না, চারপাশের মানুষের যে ফুসফুস আছে বা তাদের যে স্বাভাবিক জীবনযাপন, নিরোগ হয়ে বেড়ে ওঠার যে একটা অবস্থা, এখানে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। পরোক্ষ যে ক্ষতিটা আর কি, সেই ক্ষতির মাত্রাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এই কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চিন্তা করলো যে আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে তামাক আইনটাকে সংশোধন করতে চাই। তো তামাক আইন সংশোধন করতে গেলে যে বিষয়গুলো প্রায়োরিটি দেওয়া উচিত, সেটি আমরা মনে করি যে পাবলিক প্লেসে যে ধূমপান হচ্ছে, এই ধূমপানটা, গণপরিবহনে যে ধূমপান হচ্ছে, সেই ধূমপানটা বন্ধ করা জরুরি। তা আসলে এই অবস্থায় একটি আইন রাষ্ট্রের ছিল, কিন্তু আইনটি আলোর মুখ দেখছে না, বা আইনটি যে আছে এটা যে পানিশেবল অফেন্স, এইটি আসলে মানুষজন আমরা ভুলেই গেছি। কিভাবে দেখছেন একজন গণমাধ্যম কর্মী সে বিষয়টিকে? অত্যন্ত চমৎকার বিষয়ের অবতারণা করেছেন আপনি। আমি কালকে আমার একটা অভিজ্ঞতার কথা যদি আপনার দর্শকদেরকে শেয়ার করি। আমি এবং আমার ছেলে, আমরা বিজয় সরণি থেকে আমরা যাচ্ছিলাম আদাবর। তো আমি এবং আমার ছেলে, আমরা দুজনেই একটি পাবলিক বাসে উঠলাম, গণপরিবহনে। তো সেখানে আপনার আগারগা স্টেশনে যাওয়ার পর আমি দেখলাম যে গাড়ির যে চালক, তিনি সিগারেট বের করেছেন এবং তিনি দেশলাই বের করছেন, এবং আমার ছেলে আনফরচুনেটলি চালকের বাম পাশে বসেছে, অর্থাৎ মহিলাদের জন্য যে নির্ধারিত সিট, ওই সিটের বসেছে, কারণ অন্য সিট ফাঁকা ছিল না, এবং আমি নিজে দাঁড়িয়েছিলাম। আর ড্রাইভারের ঠিক পেছনের সিটে মহিলা ছিল, আমার ছেলের সামনের সিটে মহিলা ছিল। এই পরিস্থিতিতে ওই গাড়ি চালক, সে ধূমপান করতে চাচ্ছিল। তখন তাকে আমি রিকোয়েস্ট করলাম যে ড্রাইভার সাহেব, আপনি এখন ধূমপান করবেন না। সে আমার দিকে ঘাড় উঁচু করে তাকালো, বিরক্ত এবং রাগ, হ্যাঁ বিরক্ত এবং রাগের বশবর্তী হয়ে জিজ্ঞাসা করলো কেন? আমি বললাম যে 1 হলো এখানে শিশু আছে, 2 হলো নারী আছে, 3 হলো আমরা যাত্রীরা অনেকেই ধূমপান করি না, সেই কারণে আপনি এটা করতে পারেন না। তো তখন তিনি বিরক্ত হয়েছেন, কিন্তু তিনি আর ওই চেষ্টাটি করেননি। সবচেয়ে অবাক করার বিষয় হলো, অন্য যাত্রীরা কিন্তু আমাকে সাপোর্ট দিল না, কিচ্ছু বলল না। ইভেন যেই মহিলাদের জন্য কথা বললাম, সেই মহিলারাও কিছু বলল না। তো এখন ধরেন, অনেক সময় এই ধরনের পরিস্থিতির শিকার, এর আগে মাস 2 আগে এরকম একজন ড্রাইভারকে আমি বিজয় সরণি থেকে আমি কারওয়ান বাজার আসছি বাসে, সেখানে একজন দেখলাম যে চালক, তিনি সিগারেট খাচ্ছেন। তখন আমি তাকে রিকোয়েস্ট করলাম, গন্ধ আসতেছে পিছনের দিকে, সেখানে নারীরা বসা,
তো আমি তাকে রিকোয়েস্ট করলাম যে ড্রাইভার সাহেব আপনি সিগারেটটি ফেলে দেন, খাবেন না। তো বলছে আমি 20 টাকা দিয়ে সিগারেট কিনছি কি ফেলে দেওয়ার জন্য? তা আমি বলছি যে সেটা তো আপনার ব্যাপার, কিন্তু আপনি এটা করতে পারেন না। তখন তিনি আমাকে বললেন যে গাড়িটা কি আপনার? আমি বলছি গাড়িটা আমার। বলে যে কিভাবে? আমি বলছি এটা বিআরটিসির বাস, সরকারি প্রতিষ্ঠান, এটা এইখানে মালিকানা জনগণ হিসাবে আমার আছে। তো তিনি আমার সাথে তর্ক করলেন এবং সিগারেট টানতে টানতে আসলেন, কারণ বাজার পর্যন্ত আসলেন। আমি মন খারাপ করে নেমে গেলাম। এখন দেখেন এখানে কিন্তু অন্য কোনো যাত্রীরা কোনো কথা বলল না, অর্থাৎ যাত্রীদেরও সচেতনতা নেই। আপনার এইখান থেকে আপনি কারওয়ান বাজার পর্যন্ত যাবেন, দেখবেন যে রাস্তার পাশে দাঁড়িয়ে অসংখ্য লোকজন ধূমপান করছে। এখন আমি বলি কি মনির ভাই, যে একটি অবৈধ কাজকে, স্বাস্থ্য হানিকর একটি কাজকে আইন দ্বারা কাঠামো দেওয়া হয়েছে। মানে একটা আইন বলছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সার হয়, হৃদরোগ হয়, শ্বাসকষ্ট হয়। আবার বলতেছে যে 50 টাকা জরিমানা যদি প্রকাশ্যে পাবলিক প্লেসে কেউ যদি ধূমপান করে। তার মানে কি এটা খারাপ কাজ? তাহলে এটা যদি স্বাস্থ্যের জন্য খারাপ হয়, তাহলে এই ঠুনকো জরিমানা, আর এই জরিমানাটা ইম্পোজ করবে কে? আপনি যেই আদালত প্রাঙ্গণে এই জরিমানা নির্ধারণ হয় আদালতে, সেই আদালত প্রাঙ্গণে তো প্রকাশ্যে সবাই ধূমপান করছে, আদালত এলাকায় ধূমপান করছে। আমরা স্টোরি করেছি, আমি নিজে স্টোরি করেছি 2021 সালে। আইন কাগজ কলমে আছে, বাস্তবে নেই। আপনি দেখবেন যে এমনও আপনার আছে, তামাকের আইটেম আছে, যেটা হলো যে গুল, জর্দা। আমি একটা গুল কোম্পানি নিয়ে, 2টা গুল কোম্পানি নিয়ে আমি ইনভেস্টিগেশন করলাম। সেখানে দেখলাম একটি গুল কোম্পানি চলছে হলো আপনার একটা ডিপার্টমেন্টাল স্টোরের লাইসেন্স দিয়ে। তাদের আমি অনুসন্ধান করে দেখলাম রংপুর, টাঙ্গাইল, গাজীপুর, মিরপুর এবং বকশীবাজার এলাকা মিলিয়ে তাদের 11টি প্রতিষ্ঠানে তারা এই গুল সংরক্ষণ করে। কিন্তু আপনি তাদের যে লাইসেন্স নিয়েছে, সেখানে তারা বছরে মাত্র 3,500 টাকা তারা ওই ট্রেড লাইসেন্সের এগেনস্টে তারা দেয়, কর দেয় বা ট্যাক্স দেয়। অথচ তার শত শত কোটি টাকার বাণিজ্য। ওই গুল মালিক মিরপুরের একটি আবাসিক এলাকায় আপনার 11টি ফ্ল্যাট কিনেছে। তাহলে তার বিজনেস স্কেল কত? তাহলে আপনি এই গুল কোম্পানি এবং এই যে যারা সিগারেট কোম্পানি আছে, যারা এই সিগারেট উৎপাদন করে, তাদেরকে যে মনিটর করা, আইনের আওতায় নিয়ে আসা, ট্যাক্স ইম্পোজ করা, বাস্তবায়ন করা, সেটা কিন্তু হচ্ছে না। আমি যখন এগুলি নিয়ে কথা বলতে এনবিআরে গেলাম, তারা কেউ কথা বলবে না, একজন আরেকজনের টেবিলে পাঠাচ্ছে, অর্থাৎ লুকোচুরি আছে। অর্থাৎ পেছনের দরজা দিয়ে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে সন্তুষ্ট রাখা হয়, তারা কিন্তু জানে। আরেকটা হলো যে আপনার তামাক নিয়ন্ত্রণ সেল যেটা আছে, সেটাতে আমি এক নাগারে 18 বার গিয়েছি। তামাক নিয়ন্ত্রণ সেলের যিনি মহাপরিচালক আছেন, তাকে আমি কোনোদিন কার্যালয়ে পাইনি এবং তার বক্তব্য জানতে চেয়েছি যে তামাক নিয়ন্ত্রণে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন, কি কাজ করছেন। তাদের বক্তব্য পাওয়া যায়নি। এবং তামাক নিয়ন্ত্রণ সেলে কাজ করে হলো অন্য বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা যারা তামাক নিয়ন্ত্রণে কাজ করে। তামাক নিয়ন্ত্রণ সেলের জন্য কিন্তু গভর্নমেন্টের কোনো এমপ্লয়ি নাই এবং একজন অতিরিক্ত সচিবকে এখানে অ্যাডহক ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই যে আমাদের যে স্বাস্থ্য ঝুঁকি, আমাদের 4 থেকে 5 কোটি লোক এই যে ভয়ঙ্কর মারাত্মক অবস্থার ভিতরে আছে,
স্মোকিং এর শিকার, প্যাসিভ স্মোকিং এর শিকার প্রতি 10 জনের ভিতরে 4 জন। এখানে সবচেয়ে বেশি ভালনারেবল পজিশনে আছে নারী এবং শিশুরা। তাহলে এই যে বাৎসরিক যে ক্ষতি, স্বাস্থ্য ক্ষতি, এটা লক্ষ হাজার কোটি টাকার উপরে। এখন এই সমস্ত কারণে আপনি দেখবেন, আমি মাঝে মধ্যে খেয়াল করি 2 থেকে 3টা জায়গায় আপনি দেখবেন মানুষ লাইন ধরে থাকে। একটা হলো যে মানুষ যেখানে বাজার করে, 2 হলো মানুষ যেখান থেকে তৈরি খাবার কিনে, আর 3 হলো ডিসপেন্সারিতে, হসপিটালে মানুষের দীর্ঘ লাইন। এই সমস্ত কারণে, রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে, নিয়ন্ত্রণহীনতার কারণে কিন্তু এই যে তামাক এবং তামাকজাত পণ্যের যে ক্ষতি, এই ক্ষতির শিকার হচ্ছে সাধারণ মানুষ। শফিক ভাই, খুবই চমৎকার করে সার্বিক দিক থেকে আপনি কথাগুলো নিয়ে এসছেন, এক্সাম্পল দিলেন, সেই এক্সাম্পলগুলো আমরা খুব কার্যকর বলে মনে করছি। এক্ষেত্রে আপনি গণমাধ্যম কর্মী হিসেবে পার্সোনালি বাধা দিয়েছেন এবং অনেকগুলো প্রতিবেদনও করেছেন। এটি ব্যক্তি শফিক শাহীনের বক্তব্য। গণমাধ্যম সামষ্টিকভাবে এখানে কি জোরালো কোনো ভূমিকা রাখছে? আসলে আপনি একজন, আমরা যে সেলফ ক্রিটিসিজমটাই করি, আসলে আমরা সেই দায়িত্বটা পালন করছি কিনা, আপনি কি মনে করেন? দেখুন, গণমাধ্যম সার্বিকভাবে দায়িত্ব পালন করছে কিনা, গণমাধ্যমের কারণেই কিন্তু আপনি এই সচেতনতাটা বা যে ডেটা পাচ্ছেন, বিভিন্ন সংস্থা তারা এই ডেটা তৈরি করছে। এখন তাদের পিছনেও কিন্তু আবার টোবাকো কোম্পানিগুলি কিন্তু বিনিয়োগ করছে, এরকম গল্পও কিন্তু আছে। আবার গণমাধ্যমের কোনো কর্মী কর্মকর্তারা তারা অন্য আমব্রেলাতে তাদেরকে কিছু সুযোগ সুবিধা কিন্তু আপনার এই টোবাকো কোম্পানিগুলি দিচ্ছে। এটা হয়তো গণমাধ্যম কর্মীরা বুঝতে পারে না, অনেক সময় পরে হয়তো বুঝে যে এটার স্পন্সর ছিল অমুক প্রতিষ্ঠান, হয়তো ট্যুর করে আসার পরে হয়তো তারা জানতে পারে। এখন দেখেন, নেগেটিভ ক্যাম্পেইনও এক ধরনের পজিটিভ ক্যাম্পেইন হিসাবে কিন্তু আপনার দাঁড়িয়ে যায়। এবং তামাকের যারা ব্যবসা করেন, তামাকজাত পণ্য যারা উৎপাদন করেন, টোবাকো কোম্পানিগুলো, তারা কিন্তু এই নেগেটিভ ক্যাম্পেইনের জন্য কিন্তু আবার বিনিয়োগ করে। আপনি দেখেন, যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশে প্রবেশ করেছে, আরেকটা মাল্টিন্যাশনাল কোম্পানি গত কয়েক বছর ধরে বাংলাদেশে প্রবেশ করেছে, তারা কিন্তু আপনার এখানে হিউজ টাকা বিনিয়োগ করে। এবং এই যে রিসার্চের যেই রেজাল্ট আমরা দেখি, এই রিসার্চের পেছনেও নাকি তাদের বিনিয়োগ আছে। তাহলে আপনি শুধু গণমাধ্যম কর্মীদের বা কি দায়িত্ব পালন করছে এটা যদি আমরা একতরফাভাবে বলি বা সেভাবে আসে কিনা, অবশ্যই গণমাধ্যম কর্মীরা তাদের প্রতিবেদন তুলে ধরে। প্রত্যেক বছরেই গণমাধ্যম কর্মীরা বিভিন্ন জায়গা থেকে এই তামাকজাত পণ্যের ব্যবহারের যে ক্ষতিকর দিক সেগুলির উপর স্টোরি করে কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে অ্যাওয়ার্ড পায়। অবশ্যই গণমাধ্যম কর্মীদের ভূমিকা আছে, কিন্তু একই সাথে যে মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের বিশাল অঙ্কের রাজস্ব দেওয়ার কথা বলে যে আমাদের এইখানে প্রবেশ করছে, তারা বিনিয়োগ করছে, সেই কন্ট্রোলটা কে করবে? সেই কন্ট্রোলটা অবশ্যই সরকারের করা উচিত। এবং এখানে আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে, জমি তার উর্বরতা হারাচ্ছে এই তামাকজাত পণ্য এই উৎপাদনের কারণে। সেখানে শ্রমিকরা তাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে, নারী শিশুরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে, আমাদের পরিবেশ এবং প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যান্য ফসল উৎপাদন হচ্ছে না, কারণ এখানে বিনিয়োগ করা হচ্ছে, টাকা লগ্নি করা হচ্ছে, অগ্রিম টাকা বিনিয়োগ করা হচ্ছে কৃষকদের উপরে। তো ওই যে প্রলোভন, সেই প্রলোভনের দেয়াল পেরিয়ে সুস্থ যে ধারা, সেই ধারা প্রতিষ্ঠিত করতে হলে রাষ্ট্রকে, সরকারকে সবার আগে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সংক্ষেপে শুনতে চাই যে আসলে এখানে রাষ্ট্রের নাগরিক যারা আছেন তাদের দায়বদ্ধতা আসলে এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতটুকু? তাদের দায়বদ্ধতা অবশ্যই এটা হলো যে যারা নাগরিক সমাজ আছেন তারা সচেতন হবেন। এবং আমি মনে করি এখানে পরিবার এবং সমাজ, আমরা দেখতাম একটা সময়ে যে আমাদের যারা পাড়া প্রতিবেশী ছিল বা আমাদের বংশের যারা 1-2 জন
বিড়ি বা সিগারেট খেতেন তারা কিন্তু লুকিয়ে চুরিয়ে মানে এবং তাদের পরিবার সদস্যরা জানে কিনা, মুরব্বীরা দেখে ফেলে কিনা, লুকিয়ে চুরিয়ে কিন্তু খেত, প্রকাশ্যে খেত না, এলাকার বাহিরে যেয়ে খেত। এখন আপনি পাড়া মহল্লায় দেখবেন যে পায়ের উপরে পা তুলে বিড়ি সিগারেট খাচ্ছে। মানে আগের যে সামাজিক যে কাঠামো, পারিবারিক যে কাঠামো, এখন তো ধরেন আগে অনেক বড় অপরাধের চেয়েও এই যে মানে বিড়ি সিগারেট খাওয়া দেখে ফেলাটা এইটা অনেক বড় অপরাধ ছিল, সামাজিক এবং পারিবারিক অপরাধ। তা তখন কিন্তু ধূমপায়ীর সংখ্যা এত বেশি ছিল না। এখন এই ক্ষেত্রে আপনার সামাজিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধের দিকে নজর দিতে হবে। পরিবার এই ক্ষেত্রে তাকে এই খারাপ কাজটি থেকে পরিবারের লোকজন তাকে বুঝাতে পারে। আরেকটা হলো যে মানসিক স্ট্রেস কমানো, হাসি খুশি থাকা, এবং এই যে এই ধূমপান করলে যে শুধু নিজের ক্ষতি না, তার পরিবারের ক্ষতি, সন্তানের ক্ষতি, স্ত্রীর ক্ষতি, পিতামাতার ক্ষতি, এই জিনিসটা বেশি বেশি করে উপলব্ধি করা এবং করানো। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি শফিক ভাই। আমরা শেষ প্রসঙ্গটাকে ডেঙ্গু দিয়ে শেষ করতে চাই। ডেঙ্গুর মৃত্যু এবং সংক্রমণ ক্রমাগতভাবেই বাড়ছে। নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো আসলে রাষ্ট্র নিয়েছে, কোনো সীমাবদ্ধতা দেখছেন কি একজন গণমাধ্যম কর্মী হিসেবে? প্রথম কথা হলো যে আমরা 5ই আগস্ট পরবর্তীতে আমরা আমাদের যে জনপ্রতিনিধি ছিল, সেই জনপ্রতিনিধি এখন সিটি কর্পোরেশনগুলিতে নাই, এখন প্রশাসক দিয়ে চলছে। এবং এই সিটি কর্পোরেশনের নির্বাচন, প্রশাসক, মেয়রশিপ নিয়ে অনেক ক্যাওয়াটিক সিচুয়েশন আমরা দেখেছি। তো আসলে যেই ধরনের উদ্যোগ নেওয়া দরকার সচেতনতামূলক, সেই ধরনের উদ্যোগ কিন্তু আপনি সাধারণত দেখবেন না। তারা যদি সেটা হতো তাহলে আমরা দেখলাম যে গত মাসে সর্বোচ্চ মৃত্যু এবছরের 12 জন পর্যন্ত গিয়ে ঠেকেছে। শত শত মানুষ ডেঙ্গুর কারণে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং নতুন করে রোগী ভর্তি হচ্ছেন। দেখুন, আমাদের যে নীতি আছে, নিয়ম আছে বা আইন আছে, সেটা যদি সঠিক প্রয়োগ হতো, তদারকি থাকতো এবং সচেতনতা বাড়তো, তাহলে কিন্তু আমরা এই ডেঙ্গুর প্রকোপ থেকে আমরা মুক্তি পেতে পারতাম। ধরেন আমাদের যেই মশার ঔষধ ছেটানো হয় সেটাই তো ভেজাল, অকার্যকর জিনিস। হ্যাঁ, অকার্যকর জিনিস, সেটাতেই ভেজাল। আবার মানে কোনো এলাকায় দেখবেন যে আপনার সপ্তাহে 15 দিনও আপনার মশার ওষুধ ছিটানো হয় না। এবং যে সমস্ত নালা ডোবায় পানি জমে থাকে বাড়ির পাশে, সেগুলিও পরিষ্কার করা হয় না, যার কারণে আপনার ডেঙ্গু বাড়ছে এবং বাড়তে পারে। তবে আমি সরকারকে বলবো যে এই দিকে মানে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। আমাকে গত 1 সপ্তাহ আগে একজন বিশেষজ্ঞ, যিনি ডেঙ্গু নিয়ে কাজ করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবিরুল বাশার, তিনি আমাকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। বলছেন যে পূজার পরে যখন স্কুল খুলবে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, তখন কিন্তু ডেঙ্গুর প্রকোপ বাড়বে। এক হলো বৃষ্টি হচ্ছে, পানি জমে আছে, তারপরে হলো মশক নিধনের কার্যক্রম সেই অর্থে নাই। এই কারণে তিনি আশঙ্কা করছেন যে পূজার পরে এই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে, আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। এবং গতকাল থেকে আমরা দেখেছি যে স্কুল খুলেছে। তো সেই দিক থেকে আমি স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় যারা প্রশাসন আছে তাদেরকে বলবো এই বিষয়টির দিকে নজর দিতে, কারণ আমাদের ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কিন্তু কম না, বিশেষ করে শিশুদের ঝুঁকিটা বেশি থাকে। সুতরাং এই ক্ষেত্রে আমি প্রশাসনকে বলবো তারা যেন ত্বরিত ব্যবস্থা নেয়। শফিক শাহীন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আজকের যে বিষয়গুলো ছিল সেখানে তাত্ত্বিক এবং যৌক্তিক নানান দিক থেকে আপনি কথাবার্তা বলেছেন। আমরা মনে করি যে আমাদের দর্শকরা এখান থেকে উপকৃত হবে, একটা নির্দেশনা পাবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যন্ত চলে এসেছি। আগামী সপ্তাহে স্বাস্থ্য খাতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।